প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আজকে অনার্স তৃতীয় বর্ষের বাংলাদেশ লোক প্রশাসন বিষয়কোড 231 911 আজকে আমি আমার দ্বিতীয় ক্লাস, যার শিরোনাম হচ্ছে প্রশাসন ও সংগঠনের নীতি সমূহ উপর আলোকপাত করব। আমি ডক্টর মোহাম্মদ লোকমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের যে বিষয়ের উপর আলোকপাত করব সেটা হচ্ছে আমরা এই অধ্যায় থেকে যে বিষয়গুলি আমরা জানতে পারবো সেগুলি হচ্ছে সংগঠন বলতে আমরা কি বুঝি, সংগঠনের বৈশিষ্ট্য কি কি, আনুষ্ঠানিক সংগঠন ও অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য কি, সংগঠনের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন যে মতবাদগুলো আছে, ক্লাসিক্যাল, নিউ ক্লাসিক্যাল এবং মডার্ন, এই মতবাদগুলি পাশাপাশি সনাতন এবং আধুনিক মতবাদের পার্থক্য এবং সংগঠনের নীতিসমূহ কি কি সেগুলি আমরা আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংগঠন কি এ সম্পর্কে এখন আমরা আলোকপাত করব। আমরা বলে থাকি যে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ সঙ্গপ্রিয়, মানুষ বন্ধুপ্রিয় বা বন্ধুবৎসল। মানুষের এই স্বাভাবিক প্রবণতা থেকে সংগঠন গড়ে উঠেছে। সংগঠন প্রশাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা সুষ্ঠু পরিচালনার জন্য সংগঠনের প্রয়োজন অপরিহার্য। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কতগুলি ব্যক্তির সহযোগিতামূলক ও সমবায়িক প্রচেষ্টা হচ্ছে সংগঠন। একথা সুস্পষ্ট যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য এ সকল ব্যক্তির অবশ্যই সংগঠিত হতে হবে। পারস্পরিক সহযোগিতা ছাড়া ব্যক্তির একার পক্ষে রাষ্ট্রের উদ্দেশ্য হাসিল করা সম্ভব নয়। আমরা অ্যারিস্টটলের বিখ্যাত উক্তি হচ্ছে, মানুষ সামাজিক জীব, মানুষ রাজনৈতিক জীব। যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু এবং দেবতা। এই যে মানুষের সঙ্গপ্রিয়তা থেকেই মূলত সমাজের সৃষ্টি হয়েছে, পরিবারের সৃষ্টি হয়েছে, সিটি স্টেট সৃষ্টি হয়েছে, আজকে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, বিশ্ব রাষ্ট্র সৃষ্টি হয়েছে। আমরা কি বলে থাকি যে রাষ্ট্র হচ্ছে সবচাইতে বড় সংগঠন। আমরা লোক প্রশাসনেও আমরা এই সংগঠনের আমরা অস্তিত্ব রক্ষা করি। লোক প্রশাসনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য জনগণের সেবা করা, এই সেবা কিন্তু একার পক্ষে করা সম্ভব নয়। এই জন্যই মূলত এই সেবাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যই মূলত সংঘবদ্ধ প্রচেষ্টা বা প্রয়াস অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংগঠন বলতে আমরা কি বুঝি এটা একটি আলোকপাত করি। সংগঠন হলো প্রশাসনের অবিচ্ছেদ্য অঙ্গ। জন ডি মনি বলছেন, অর্গানাইজেশন ইজ দি ফর্ম অফ এভরি হিউম্যান অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে একটা আকার, প্রত্যেকটা মানুষ বা মানুষের সংঘবদ্ধ প্রচেষ্টা ফর দি অ্যাটেনমেন্ট অফ কমন পারপাস, অর্থাৎ অভিন্ন লক্ষ্য এবং অভিন্ন উদ্দেশ্য অর্জনের জন্য ব্যক্তিবর্গের যে সম্মিলিত প্রয়াস, সেটি হচ্ছে সংগঠন। এল.ডি. হোয়াইট বলছেন, কোন স্বীকৃত উদ্দেশ্য সম্পদের সুবিধার্থে কার্যক্রম ও দায়িত্ব বন্টনের মাধ্যমে কর্মচারীর বিন্যাস করাই হচ্ছে সংগঠন। একটা উদ্দেশ্যকে সামনে রেখে সে উদ্দেশ্যে যাওয়ার জন্য যে কর্মী বাহিনী আছে তাদেরকে কি কাজ এবং দায়িত্বগুলি যে বন্টন করে দেওয়া এবং বন্টনের মাধ্যমে কর্মী বাহিনীর মাধ্যমে যে লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছানো, সেটাই মূলত সংগঠনের মূল লক্ষ্য। লুথার গ্রিক বলছেন, সংগঠন হলো কর্তৃত্বের আইনগত কাঠামো, যার মাধ্যমে নির্দিষ্ট কর্মের লক্ষ্য অর্জনের জন্য উপবিভক্তি বিন্যাসিত এবং সমন্বিত করা হয়। আমি আবার বলছি, লুথার গ্রিক বলছেন, সংগঠন ও কর্তৃত্বের আইনগত কাঠামো,
যার মাধ্যমে নির্দিষ্ট কর্মের লক্ষ্য অর্জনের জন্য উপবিভক্তি বিন্যাসিত এবং সমন্বিত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সংজ্ঞাগুলি আমরা পেলাম এগুলি থেকে আমরা বুঝতে পারলাম যে সংগঠনের জন্য কর্মী বাহিনী দরকার, দক্ষ কর্মী বাহিনী দরকার। যে দক্ষ কর্মী বাহিনী মাধ্যমে আমরা সংগঠন সম্পর্কে আমরা বিস্তারিত আমরা জানতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সংগঠনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোকপাত করব। সংগঠন হচ্ছে একটা সুপরিকল্পিতভাবে সৃষ্টি হয়, কারণ একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। সেই নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য মূলত একটি কর্মী বাহিনীর প্রয়োজন হয়। সেই কর্মী বাহিনীর মাধ্যমে সংগঠন গড়ে ওঠে, সুপরিকল্পিতভাবে গড়ে ওঠে। সংগঠন যদি একটা কাঠামোর মধ্যে গড়ে ওঠে তাহলে কিন্তু তার পক্ষে সংগঠনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়। সংগঠন ব্যক্তি ও দলের সৃষ্টি। সংগঠনের জন্য ব্যক্তি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, কারণ ব্যক্তি ছাড়া সংগঠনের কথা কল্পনা করা যায় না। কাজে ব্যক্তির মাধ্যমে মূলত সংগঠনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেগুলি বাস্তবায়ন করা সম্ভব হয়। এবং সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে, মূল যে নিয়ামক শক্তি সেটা হচ্ছে ব্যক্তি, এবং কতিপয় ব্যক্তি বা দল সুনির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সংগঠনে আশ্রয় গ্রহণ করেন। তারা সংঘবদ্ধভাবে কাজ পরিচালনা করে এবং সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, এবং এই নিয়মের অধীনেই মূলত আমরা দেখি যে সংগঠনের যে লক্ষ্য আছে এবং সংগঠনের যে চেইন অফ কমান্ড থাকে সেগুলি বাস্তবায়ন করা সম্ভব হয়। আমরা বলছিলাম যে সংগঠন কাঠামো উপর প্রতিষ্ঠিত। প্রত্যেকটি সংগঠনে একটা সুনির্দিষ্ট কাঠামো থাকে, এবং কাঠামো যেসব ব্যক্তিবর্গ কাজ করেন তাদের মধ্যে নিজেদের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হয়, এবং কাঠামো সংগঠনের কর্মী কাজের যে পরিধি আছে সেই পরিধিগুলো নির্ধারণ থাকে, এবং কাঠামো প্রতিটি কর্মীর কাজকে বা কাজের পরিধিকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে দেয়। বিশেষ করে আমলাতান্ত্রিক প্রশাসনিক যে সংগঠনে এটার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সকল কাজ নির্ধারিত কাঠামোর মধ্যে পরিচালিত হয়। কাঠামোর কারণে একজন কর্মী অন্যের কাজকে হস্তক্ষেপ করতে পারে না। 4 নাম্বার, আদর্শ এবং মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। যে কোনো সংগঠনেরই একটা নির্দিষ্ট লক্ষ্য এবং আদর্শ থাকে, মূল্যবোধ থাকে। সবাই সেই নির্দিষ্ট বিষয়ের উপরে তারা বিশ্বাস রাখে এবং সেই হিসেবে কাজ করে, এবং সকলকে একই মানসিকতার অধিকারী হতে হয়। কারণ যদি সংগঠনের কর্মী বাহিনীর মধ্যে যদি একই মনোভাব পোষণ না করেন তাহলে দেখা যাবে সংগঠনের যে মূল্যবোধ, যে আদর্শ সেটা কখনো বাস্তবায়ন করা সম্ভব হবে না, এবং তারা কখনো তাদের এই বিশ্বাস বা মূল্যবোধ পরিপন্থী কোনো কাজে লিপ্ত হন না। সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য হলো সামাজিক একক। মানুষ সামাজিক জীব হিসাবে সংগঠন ব্যতীত তার কাজের সঠিকভাবে সম্পাদন করতে পারে না, তাই সংগঠন একটি সামাজিক একক হিসাবে পরিচিত। এখানে কর্মীরা একত্রে সমবেত হয়ে সামাজিক যে কোনো কার্যাবলী সম্পাদন করে থাকেন। তারা নিজেদের ভালো মন্দ নিয়ে চিন্তা ভাবনা করেন, এক একজন এক এক উপায়ে সামাজিক কাজ সম্পাদনের জন্য কাজ করে। 6 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন। আমি প্রথমেই বলেছিলাম সংগঠন গড়ে উঠে মূলত সুনির্দিষ্ট লক্ষ্য এবং অর্জনকে কেন্দ্র করে। কোন সংগঠনের যে লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে তারা এগিয়ে যায়, প্রতিটি প্রতিষ্ঠান বা সংগঠনের সুনির্দিষ্ট নীতিমালা বা কর্মপদ্ধতি থাকে। সেই নীতিমালা এবং কর্মপদ্ধতির আলোকেই তারা মূলত কার্য সম্পাদন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করব তোমরা সংগঠনের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ। এখন আমরা সংগঠনের যে উপাদান বা অপরিহার্য উপাদান সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। সংগঠনের অপরিহার্য উপাদান হচ্ছে মানুষ, 1 মানুষ, 2 স্ট্রাকচার বা কাঠামো, 3 প্রযুক্তি টেকনোলজি, 4 পরিবেশ, 5 হচ্ছে রাজনৈতিক উপাদান। মূলত এই 5টি উপাদান সংগঠনের জন্য অপরিহার্য। কি কি? মানুষ, কাঠামো, প্রযুক্তি, পরিবেশ, রাজনৈতিক উপাদান। ম্যান,
স্ট্রাকচার, টেকনোলজি, এনভায়রনমেন্ট এবং পলিটিক্যাল এলিমেন্টস। প্রথম আমরা আসি মানুষ। সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানুষ। মানুষ ব্যতীত কোনো সংগঠনের হওয়ার সম্ভাবনা নেই। মানুষ নিজের প্রয়োজনে সংগঠন সৃষ্টি করে এবং নিজের দ্বারা প্রয়োজন মেটানোর চেষ্টা করে। যে কারণে মানুষ জন্মের পর নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। মানুষ সবাই মিলেমিশে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা চালায়। আমরা জানি যে মানুষের স্বাভাবিক কর্মচেষ্টার কারণেই কিন্তু সংগঠন গড়ে ওঠে। সমাজের দিকে যদি আমরা তাকাই, তোমরা লক্ষ্য করবে যে মানুষ তার নিজের প্রয়োজনে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট সৃষ্টি করেছে এবং সরকারও তাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেগুলি বাস্তবায়নের জন্য এই মানুষকে কাজে লাগিয়ে বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কাজেই মানুষের প্রচেষ্টা ছাড়া কোনো সংগঠন গড়ে ওঠার কোনো সুযোগ নেই। ২. কাঠামো, স্ট্রাকচার। প্রশাসনিক সংগঠনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কাঠামো। কাঠামোতে কোনো প্রশাসনিক সংগঠনের অস্তিত্ব কল্পনা করা যায় না। একটি প্রশাসনে কর্মরত কর্মীদের অবস্থান, তাদের কর্মের পরিধি এই কাঠামোর মধ্যে গড়ে ওঠে। তারা কোন পদে তিনি দায়িত্ব পালন করবেন, কাঠামোর মধ্যে সেটা নির্দেশ দেওয়া থাকে। কাঠামোর মাধ্যমে সংগঠনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেগুলি তারা উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করেন। ৩. প্রযুক্তি। আমরা জানি আধুনিক যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। যে সংগঠনে যত বেশি প্রযুক্তি ব্যবহার হয় সেই সংগঠন তত বেশি উন্নত এবং ওই সংগঠনের স্থায়িত্ব তত বেশি। এবং প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা দেখি যে সমাজের আমূল পরিবর্তন হচ্ছে। প্রযুক্তির বদৌলতে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। একসময় মানুষ যে যন্ত্রপাতি ব্যবহার করত সময়ের প্রয়োজনে, সেই সব যন্ত্রপাতি অকেজ হয়ে পড়ছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একসময় মানুষ টাইপরাইটার ব্যবহার করত, কাটাকাটি করত, আবার লিখত। কিন্তু আজকে কম্পিউটারের এই আধুনিক কম্পিউটারের ফলে, আধুনিক প্রযুক্তির সংযোজনের ফলে মানুষের পক্ষে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যে কোনো কিছু উপস্থাপন করা বা ড্রাফটিং করা সহজ হয়ে পড়েছে। পরিবেশ। কোন সংগঠন গড়ে ওঠার পেছনে সংশ্লিষ্ট একটা পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপযুক্ত পরিবেশ সংগঠন গড়ার পেছনে খুবই ভূমিকা পালন করে এবং উপযুক্ত পরিবেশ কোন সংগঠন জন্ম লাভ করলে তার সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব হয়। সব জায়গায় একই পরিবেশে একই ধরনের সংগঠন গড়ে ওঠে না। তাই সামাজিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশের ভিন্নতার কারণে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সংগঠন গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সর্বশেষ যে উপাদান সেটা হচ্ছে রাজনৈতিক উপাদান। প্রত্যেকটা সংগঠনের গড়ে ওঠার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রাজনৈতিক উপাদান এবং আমরা জানি যে রাজনৈতিক ক্রিয়াকলাপের ফলেই মূলত লোক প্রশাসনের উৎপত্তি। রাজনৈতিক কতিপয় কাজ সম্পাদনের লক্ষ্যে সরকারি পর্যায়ে প্রশাসনের জন্ম হয় এবং রাষ্ট্রের বিভিন্ন সংগঠনের মধ্যে যে সমন্বয় সাধন, সুষ্ঠু পরিচালনা জন্যই সংগঠনের কোনো বিকল্প নাই। তাছাড়া আমরা জানি যে সরকারের যে বিভিন্ন বিভাগগুলো আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, সেটাও একটি কাঠামোর মধ্যে দিয়ে তাদের লক্ষ্য অর্জনের দিকে তারা ধাবিত হয়। সেই ক্ষেত্রে রাজনৈতিক যে নির্দেশনা সেই অনুযায়ী তারা পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করব তোমরা সংগঠন উপাদানগুলি সম্পর্কে তোমরা জানতে পেরেছ। আমরা এখন সংগঠনের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা বলেছিলাম যে কোন লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে মূলত সংগঠন গড়ে ওঠে। সংগঠনের জন্য মানুষ দরকার, প্রযুক্তি দরকার, সংগঠনের জন্য রাজনৈতিক ক্রিয়াকলাপ দরকার। কাজেই আমাদের সংগঠন মানব জীবনের যে গুরুত্বপূর্ণ যেসব কার্যাবলী আছে সেগুলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংগঠন অপরিহার্য। জাতীয় নীতি মালা ও উদ্দেশ্য বাস্তবায়ন। আমরা জানি যে প্রত্যেক জাতির একটা নীতিমালা আছে, উদ্দেশ্য আছে, সেগুলি বাস্তবায়নের জন্য সরকার একটা কৌশলপত্র গ্রহণ করে এবং সেই কৌশলপত্র বাস্তবায়নের জন্য মূলত সংগঠনের প্রয়োজন এবং একটা কর্মী বাহিনী, দক্ষ কর্মী বাহিনী পারে মূলত জাতীয় নীতিমালা এবং উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। সমন্বয় সাধন, সংগঠনের বিভিন্ন ডাইমেনশন থাকে, শাখা থাকে, বিভাগ থাকে, উপবিভাগ থাকে।
এইসব উপবিভাগের মধ্যে কাজের সমন্বয় সাধনের প্রয়োজন হয় এবং এই কাজটি মূলত প্রশাসন করে থাকে বা সংগঠন করে থাকে। কারণ সমন্বয় না হলে যে উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয় না। যথাযথ সিদ্ধান্ত গ্রহণ, এটাও আমরা সংগঠনের একটা গুরুত্বপূর্ণ, যেহেতু সংগঠনের যে কর্মী বাহিনী থাকেন তারা দক্ষ, অভিজ্ঞ, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করতে পারেন এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণের জন্য সংগঠনের গুরুত্ব অনস্বীকার্য। রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়, নেতৃত্বের বিকাশ ঘটে। আমরা জানি যে সংগঠনের মাধ্যমে যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা বিভিন্ন ধরনের তাদের সংগঠন আছে, তাদের ছাত্র সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, বিভিন্ন সংগঠন আছে এবং এইসব সংগঠনগুলোতে তাদের নেতৃত্বের বিকাশ ঘটে, প্রকাশ ঘটে এবং প্রেষণ আদান, যেটাকে আমরা বলছি মোটিভেশন, অর্থাৎ এই সংগঠনের মাধ্যমেই মূলত যখনই একজন কর্মী তিনি পদোন্নতি পান, তিনি তার কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছতে পারেন মূলত প্রেষণা আদানের মাধ্যমে। প্রেষণা হচ্ছে কর্মীকে তার কাজ করিতে আরো উৎসাহ প্রদান করা, অর্থাৎ আরো ভালো কাজ করার জন্য যদি সে প্রেষণা পায় তাহলে তার পক্ষেই আরো ভালো কাজ করা সম্ভব হয়। কাজের পরিবেশ সৃষ্টি হয়, প্রযুক্তির যথাযথ ব্যবহার সম্ভব হয়, সহযোগিতা মনোভাব জাগ্রত হয়, জনকল্যাণ নিশ্চিত করা যায়, দ্বন্দ্ব সংঘাত নিরসন করা সম্ভব হয়, কর্মের বিশেষীকরণ, অর্থাৎ সংগঠন যদি থাকে তাহলেই মূলত কর্মের বিশেষীকরণ হয়। যে কর্মী যে কাজে যোগ্য, যে কাজে অভিজ্ঞ, তার পক্ষে সেই কাজ করা দক্ষতার সাথে অভিজ্ঞতার দ্বারা তারা সম্পাদন করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সংগঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা সম্যক ধারণা পেলে। আমরা এখন আনুষ্ঠানিক সংগঠন সম্পর্কে আমরা আলোচনা করব এবং আনুষ্ঠানিক সংগঠনের প্রয়োজনীয়তা কেন। আনুষ্ঠানিক সংগঠন বলতে আমরা কি বুঝি? আনুষ্ঠানিক সংগঠন যে কোনো দেশের প্রশাসনিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু বলে পরিচিত। যে কোনো প্রশাসনিক ব্যবস্থার সাফল্য নির্ভর করে সংগঠনের কাজের দক্ষতার উপর। যে প্রশাসনের সংগঠন যত শক্তিশালী সেই সংগঠন ততটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। যে দেশ যত বেশি সংগঠন রয়েছে সেই দেশ তত বেশি উন্নতির শিখরে আরোহণ করা সম্ভব হয়েছে। তাহলে সংগঠন মূলত আনুষ্ঠানিক সংগঠন বলতে আমরা বুঝতে পারছি যে ফরমাল যে সংগঠন সেটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন এবং আনুষ্ঠানিক সংগঠনের যে কয়েকটি বৈশিষ্ট্য আমরা এখানে আলোকপাত করছি সেটা হচ্ছে কর্মের ক্ষেত্রে বিভিন্নতা, দায়িত্ববান, নির্দিষ্ট সময়ের মধ্যে কর্ম সম্পাদন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান। আমরা অনানুষ্ঠানিক সংগঠন বলতে আমরা কি বুঝি? আনুষ্ঠানিক সংগঠনের যে দোষ ত্রুটি প্রেক্ষিতে মূলত আমরা অনানুষ্ঠানিক প্রশাসনের আমরা আবির্ভাব ঘটেছে। অনানুষ্ঠানিক সংগঠন হলো এমন একটি সংগঠন যেখানে প্রশাসনের গতিশীলতা সৃষ্টির লক্ষ্যে ক্ষমতা ও কর্তৃত্বকে মানবিক সম্পর্কের মাধ্যমে বিচার করা। আমরা বলছিলাম যে সংগঠনের যদি আনুষ্ঠানিক যে সংগঠন সেটা কিছুটা যান্ত্রিক সংগঠন, অর্থাৎ মানুষের চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দর যে বরং প্রশাসনের যে কাঠামো আছে, প্রশাসনের যে সুনির্দিষ্ট নিয়ম নীতি আছে সেগুলির উপরে মূলত আনুষ্ঠানিক সংগঠন গুরুত্ব আরোপ করে এবং সেখানে ব্যক্তির যে রুচি, ইচ্ছা, অনিচ্ছা, তার যে পছন্দ অপছন্দের উপর খুব একটা গুরুত্ব আরোপ করে না। অনানুষ্ঠানিক সংগঠনের মূলত এই আনুষ্ঠানিক সংগঠনের যে দোষ ত্রুটি আছে সেগুলির কারণেই মূলত অনানুষ্ঠানিক সংগঠনের গড়ে উঠেছে এবং এখানে মূলত কর্তৃত্বের যে মানবিক সম্পর্কের মাধ্যমে বিচার করা, ক্ষমতা ও কর্তৃত্বকে মানবিক সংগঠনের মাধ্যমে বিচার করা হয়। অনানুষ্ঠানিক সংগঠনের বৈশিষ্ট্য কি? এখানে সুনির্দিষ্ট কাঠামোর অভাব, অর্থাৎ এখানে সুনির্দিষ্ট কোনো কাঠামো নেই, যথাযথ কর্তৃপক্ষের অনুপস্থিতি আমরা দেখি, দৈনন্দিন অফিসের অনুপস্থিতি,
লিপ্ত কর্মকর্তার অনুপস্থিতি আমরা এখানে লক্ষ্য করি। অনানুষ্ঠানিক সংগঠনের সুনির্দিষ্ট কাঠামোর অভাব আমরা লক্ষ্য করি, যেটা আনুষ্ঠানিক সংগঠনে আমরা লক্ষ্য করি। অনানুষ্ঠানিক সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে সুনির্দিষ্ট কাঠামোর অভাব। অর্থাৎ অনানুষ্ঠানিক সংগঠনের নির্দিষ্ট কোনো কাঠামো নেই। এই সংগঠন তার নিয়মিত কর্মী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। যারা এখানে কাজ করেন তারা বেশিরভাগই ক্ষেত্রে স্বপ্রণোদিত হয়ে কাজ করেন। ২ আমরা বলেছিলাম যথাযথ কর্তৃপক্ষের অনুপস্থিতি। অনানুষ্ঠানিক সংগঠনে কোনো যথাযথ কর্তৃপক্ষের উপস্থিতি লক্ষ্য করা যায় না। এখানে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কর্তৃপক্ষের আবির্ভাব ঘটে। কাজ সম্পাদিত হওয়ার পর উক্ত কর্তৃপক্ষ বিলুপ্ত ঘোষণিত হয়। দৈনন্দিন অনুপস্থিতি, দৈনন্দিন অফিসের অনুপস্থিতি, অর্থাৎ অনানুষ্ঠানিক সংগঠনে দৈনন্দিন অফিসের কার্যাবলী লক্ষ্য করা যায় না। এখানে আনুষ্ঠানিক সংগঠনের মতো দৈনন্দিন কাজ পরিচালিত হয় না। এখানে কল্যাণমুখী কাজ বেশি সম্পাদিত হয়। অনানুষ্ঠানিক সংগঠনে বেতনভুক্ত কর্মকর্তার অনুপস্থিতি আমরা লক্ষ্য করি। অনানুষ্ঠানিক সংগঠন পরিচালনার জন্য কোনো বেতনভুক্ত কর্মচারী বা কাঠামো নেই। সংগঠন প্রত্যেকেই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে থাকেন। তারা নিজেদের চাওয়া পাওয়ার চেয়ে সমাজের কল্যাণের দিকে তারা বেশি ধাবিত হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা আনুষ্ঠানিক সংগঠন এবং অনানুষ্ঠানিক সংগঠন সম্পর্কে জানতে পেরেছ। এখন আমরা আলোকপাত করব আনুষ্ঠানিক সংগঠন এবং অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য। প্রথম আসো কাঠামোগত পার্থক্য। আনুষ্ঠানিক কাঠামো সংগঠনে আমরা বলেছিলাম সুনির্দিষ্ট কাঠামো আছে, সুনির্দিষ্ট নিয়ম নীতি আছে। সেই সব কাঠামোর মাধ্যমে কর্মকর্তারা তাদের কার্য সম্পাদন করেন এবং যথাসময়ে শেষ করার জন্য তাদের একটা কর্মপরিধি আছে। প্রত্যেকের সুনির্দিষ্ট কর্মপরিধি আছে এবং তারা কর্মপরিধির বাহিরে তারা কাজ করতে চান না। অপরদিকে আমরা দেখি যে অনানুষ্ঠানিক যে সংগঠনগুলো আছে সেখানে সুনির্দিষ্ট কাঠামো নেই, সুনির্দিষ্ট নিয়ম নীতি নেই, সুনির্দিষ্ট অফিস নেই, সেগুলি তারা খুব একটা লক্ষ্য করে না। লক্ষ্য এবং উদ্দেশ্যগত পার্থক্য। আনুষ্ঠানিক সংগঠনের সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে এবং এই লক্ষ্য এবং উদ্দেশ্য অনেকটা পূর্ব নির্ধারিত। মূলত মুনাফা অর্জন ও সামাজিক সেবা প্রদানের লক্ষ্যে এই ধরনের সংগঠন গড়ে ওঠে। অনানুষ্ঠানিক সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য থাকলেও তা হঠাৎ প্রকাশ পায়। এই ধরনের উদ্দেশ্য বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক কল্যাণ সাধন করা, মুনাফা অর্জনের মধ্যে মূলত তাদের লক্ষ্য না। কর্তৃত্বের বিচারে পার্থক্য। আনুষ্ঠানিক সংগঠনে কর্তৃত্ব এবং ক্ষমতা সবসময় পদসোপান নীতির উপর প্রতিষ্ঠিত এবং প্রত্যেকটা অধস্তন কর্মকর্তা তার কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি থাকে এবং এখানে সংগঠনের প্রতিটি কর্মী সুনির্দিষ্ট কর্তৃত্বের অধিকারী। পক্ষান্তরে অনানুষ্ঠানিক যে সংগঠনগুলো আছে সেখানে কর্তৃত্বের কাঠামো মাঠ পর্যায় থেকে উপর দিকে প্রভাবিত। এ ধরনের সংগঠনের ব্যক্তি কোনো কর্তৃপক্ষ কর্তৃক কোনো কর্তৃত্ব লাভ করেন না। উৎপত্তিগতভাবে পার্থক্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সংগঠন, আনুষ্ঠানিক সংগঠন সরকারি নিয়ম নীতি এবং সরকারি লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা মূলত তাদেরকে সৃষ্টি করা হয় এবং সেই অনুযায়ী রূপরেখা অনুযায়ী তারা কাজ করে থাকেন। আর অনানুষ্ঠানিক সংগঠন মূলত সমাজ থেকে গড়ে ওঠে, সমাজের প্রয়োজনে ব্যক্তির কল্যাণের চাইতেও সামাজিক কল্যাণে মূলত গড়ে ওঠে এবং সেগুলি কাজ করার জন্য স্বতঃপ্রণোদিতভাবে জনগণ বা লোকজন সেখানে কাজ করে থাকে এবং তাদের যে মূল লক্ষ্য সেই মূল লক্ষ্য সুনির্দিষ্ট বিধিবিধান যেহেতু নেই, তারা মূলত অনেকটা মনের কোনো আকস্মিক আবেগবশত তারা এই কাজগুলি করে থাকেন অনানুষ্ঠানিক সংগঠনে। আচরণগত পার্থক্য। আচরণগত দিক থেকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। আনুষ্ঠানিক সংগঠনের যে কর্মীদের যে আচরণ অনেকটা প্রশংসিত, তারা সংগঠনের নিয়ম নীতি আওতায় তাদের কাজ করতে হয়। আর অনানুষ্ঠানিক সংগঠনের আচরণ নিজেরাই নিয়ন্ত্রণ করে, তাদের আচরণ দলীয় আচরণ হিসাবে বিবেচিত হয়। ব্যবস্থাপনাগত পার্থক্য আছে। আনুষ্ঠানিক সংগঠনের ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়। এখানে কর্মী সংগঠনের জন্য কঠোর ব্যবস্থাপনা নীতি অনুসরণ করা হয় এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি কোনো অনিয়ম দেখা যায় তার জন্য তাকে শাস্তি বিধানের ব্যবস্থা আছে, যেটা আমরা অনানুষ্ঠানিক সংগঠনে আমরা লক্ষ্য করি না। আমরা অনানুষ্ঠানিক সংগঠনে নিয়ন্ত্রণগত পার্থক্য। আনুষ্ঠানিক সংগঠনে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। কেউ প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কাজ করতে পারে না। পক্ষান্তরে অনানুষ্ঠানিক সংগঠন নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। এখানে আইনগত দিকের চেয়ে ব্যক্তি সম্পর্কের উপর জোর দেওয়া হয়, তেমনি কোনো নিয়ন্ত্রণ আরোপ করা যায় না।
হঠাৎ গজিয়ে উঠে বলে এখানে কারো উপর কারো কোনো কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা আনুষ্ঠানিক সংগঠন এবং অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য কিছুটা বেড়েছে। একটা হলো কাঠামোর দিক থেকে পার্থক্য, একটি হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্যগত পার্থক্য, কর্তৃত্বের দিক থেকে পার্থক্য, আচরণগত পার্থক্য, নিয়ন্ত্রণগত পার্থক্য। আমরা এখন আলোকপাত করব যে সংগঠনের উৎপত্তি সম্পর্কিত যে মতামত সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আমরা সংগঠনের যে উৎপত্তি সম্পর্কিত মতামত সেটাকে আমরা ৩ টি মতবাদকে আমরা গ্রহণ করেছি। একটি হচ্ছে ক্লাসিক্যাল, একটি হচ্ছে নিউ ক্লাসিক্যাল, একটি হচ্ছে আধুনিক। অর্থাৎ সনাতন, নব্য সনাতন এবং আধুনিক। সনাতন যেটা সেটাকেই মূলত আমরা আনুষ্ঠানিক মতবাদ বলে থাকি। আনুষ্ঠানিক সংগঠন বলতে এমন একটি সংগঠনকে বোঝায় যেটি সুনির্দিষ্ট কাঠামো ও নীতির উপর প্রতিষ্ঠিত। এইসব সংগঠনের পেছনে কোনো আইনি প্রক্রিয়ার সমর্থন থাকে। ব্যক্তি ও সম্পদের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে। চেস্টার বার্নার্ড বলছেন, নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ২ বা ততোধিক ব্যক্তির কার্যাবলীর যুক্তিযুক্তভাবে সমন্বয় সাধনের প্রক্রিয়াকেই মূলত আমরা সনাতন সংগঠন বলে আমরা অভিহিত করি। সংগঠনের উৎপত্তি সম্পর্কিত মতবাদ নিয়ে আমরা কথা বলছিলাম যে সংগঠন সম্পর্কে বিভিন্ন মতবাদ লক্ষ্য করা যায়। কালের বিবর্তনের সাথে সাথে সংগঠনের প্রয়োজনে এসব মতবাদ গড়ে উঠেছে। জনপ্রিয় মতবাদ ৩ টি হচ্ছে ক্লাসিক্যাল বা সনাতন মতবাদ, নব্য সনাতন নিউ ক্লাসিক্যাল এবং আধুনিক মডার্ন। ক্লাসিক্যাল মতবাদের যে বৈশিষ্ট্য আমরা সেগুলি এখন আলোচনা করব। ক্লাসিক্যাল মতবাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে শ্রম বিভাজন। শ্রম বিভাজন বলতে আমরা বুঝি যে কর্ম বিভাজন, যে যে কাজে যোগ্য তাকে সেই কাজ করতে দেওয়া। অর্থাৎ আমরা ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার করবে, একজন ডাক্তারের কাজ ডাক্তার করবেন, একজন প্রযুক্তিবিদের কাজ একজন প্রযুক্তিবিদ করবেন। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে তার কর্ম নির্ধারণ থাকবে। একজন আমলার কাজ করবেন। অর্থাৎ একজনের কাজে অন্য লোক হস্তক্ষেপ করবেন না। এটাকে আমরা বলি শ্রমবিভাজন। এটা হচ্ছে ক্লাসিক্যাল মতবাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে পদসোপান। পদসোপান হচ্ছে প্রত্যেকটি অধস্তন কর্মকর্তা তার কাজের জন্য তার নিকটবর্তী ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। এটা হচ্ছে অনেকটা পিরামিডের মতো এবং প্রত্যেক ঊর্ধ্বতন কর্মকর্তা কাছে তার নিকটস্থ অধস্তন কর্মকর্তা জবাবদিহি করতে বাধ্য থাকবেন। এর যে চেইন অফ কমান্ড থাকবে, সংগঠনের যে নিয়ম কানুন আছে সেগুলি সম্পাদিত হবে এবং প্রত্যেকে তার কাজের জন্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। কারণ এটি একটি সংগঠনের শৃঙ্খলার জন্য খুবই প্রয়োজন। ৩ নাম্বার যে ক্লাসিক্যাল মতবাদের বৈশিষ্ট্য হচ্ছে কাঠামো। সনাতন মতবাদের অন্যতম ভিত্তি হচ্ছে কাঠামো। একটি সুনির্দিষ্ট কাঠামোর উপর ভিত্তি করে এই মতবাদ প্রতিষ্ঠিত। সংগঠনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বিভিন্ন অংশের মধ্যে সমন্বয়ের জন্য এই কাঠামো গড়ে তোলে, যাতে সংগঠনে কর্মরত প্রতিটি কর্মচারীর মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় এবং কাঠামোর মধ্যে একটি ক্ষমতা থাকে, কার কি ক্ষমতা সেটিও সেখানে উল্লেখ থাকে এবং সেই অনুযায়ী তারা কার্যক্রম সম্পাদন করেন। নিয়ন্ত্রণ। সংগঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে একজন প্রশাসক তার অধীনস্থ ব্যক্তিবর্গকে তারা নিয়ন্ত্রণ করেন। তবে এই ক্ষেত্রে একজন প্রশাসক কতজন কর্মকর্তার কাজকে নিয়ন্ত্রণ করতে পারবে তা নির্ভর করবে সেই প্রশাসকের মেধা, দক্ষতা এবং প্রজ্ঞার উপর। দেখা যাচ্ছে একজন কর্মকর্তা অনায়াসে ৫ জন কর্মকর্তার কাজকে নিয়ন্ত্রণ করতে পারেন না। কিন্তু যদি ঊর্ধ্বতন কর্মকর্তা যদি দক্ষ, অভিজ্ঞ এবং প্রাজ্ঞ হন তাহলে দেখা যায় তিনি ৫০ জন, ৬০ জন কর্মকর্তাকেও নিয়ন্ত্রণ করতে পারে। সেক্ষেত্রে এটি নির্ভর করে কাজের পরিবেশ, তারপরে তার অবস্থান, সময় এগুলির উপর অনেক কিছু নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে ক্লাসিক্যাল মতবাদের যে বৈশিষ্ট্যগুলি সেগুলি সম্পর্কে তোমরা জানতে পেরেছ। আমরা এখন নব্য সনাতন মতবাদের বৈশিষ্ট্য আমরা আলোকপাত করব।
সনাতন মতবাদের সীমাবদ্ধতার কারণেই মূলত নৈব্য সনাতন মতবাদের জন্ম হয়েছে। এই তত্ত্বের মূল কাজ হচ্ছে ব্যক্তি ও কর্মী দলের সদস্য হিসেবে একজন কর্মীর সামাজিক ও মনস্তাত্ত্বিক ক্ষেত্রের উপর গুরুত্ব আরোপ করা। এই তত্ত্ব সনাতন তত্ত্বের তুলনায় মানুষের উপর, মানুষের অভিপ্রায়ের উপর এবং আনুষ্ঠানিক গোষ্ঠীর কার্যকলাপের অধিক বা সর্বাধিক গুরুত্ব আরোপ করে। তাহলে সনাতন মতবাদের যে সীমাবদ্ধতার কারণেই মূলত নব্য সনাতন তত্ত্বের সৃষ্টি হয়েছে। এই তত্ত্বের মূল কাজ হচ্ছে ব্যক্তি ও কর্মীকে দলের সদস্য হিসাবে একজন কর্মীর সামাজিক ও মনস্তাত্ত্বিক ক্ষেত্রের উপর গুরুত্ব আরোপ। অর্থাৎ সনাতন মতবাদ কর্মীর ইচ্ছা অনিচ্ছা, তার আম ইচ্ছা অনিচ্ছা, তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো সুযোগ নেই এবং তার অনেক সময় তাকে তার মনস্তাত্ত্বিক অর্থাৎ তার মনের অজান্তেও অনেক কাজ করতে হয় যেগুলি তিনি ব্যক্তিগতভাবে তিনি পছন্দ নাও করতে পারেন। এই তত্ত্ব সনাতন তত্ত্বের তুলনায় মানুষের উপর অভিপ্রায়ের উপর অনেক গভীর গুরুত্ব আরোপ করে। মানুষের ইচ্ছা অনিচ্ছা, মানুষের চাওয়া পাওয়াকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন নব্য সনাতন মতবাদ। নব্য সনাতন মতবাদের যে প্রধান সূত্র সেটা হচ্ছে সংগঠনের কর্মীরা যন্ত্রাংশ নয়, তাদের দেহ মনের সমষ্টি। তাদের যোগ্যতা, বিশ্বাস ও চিন্তাধারার মধ্যে রয়েছে ভিন্নতা। ২, মানুষ সামাজিক জীব, সামাজিক প্রয়োজনেই সংগঠনের আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠে। ৩, মানুষ একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সে স্বীকৃতি চায়, অর্থাৎ ব্যবস্থাপনায় অংশ হতে চায়। অর্থাৎ ব্যবস্থাপনায় এই যে নূতন যে ৩ টি আমি সূত্রের কথা বলেছি, এগুলি নব্য সনাতন মতবাদেরই মূলত আকাঙ্ক্ষা। যে একজন কর্মী যখন তিনি কাজ করবেন, তার ইচ্ছা অনিচ্ছা, তার চাওয়া পাওয়ার কোনো মূল্য থাকবে না, তা হতে পারে না এবং সেই ক্ষেত্রেই মূলত সনাতন মতবাদের যে আ প্রতি মানুষের যে মানুষকে যন্ত্র হিসেবে কল্পনা করা হয়, তার ব্যতিক্রম একটি চিন্তা হচ্ছে যে মানুষ যন্ত্র না, মানুষের দেহ আছে, মানুষের মন আছে, পছন্দ অপছন্দ আছে, তার যোগ্যতা আছে, বিশ্বাস আছে, চিন্তাধারা আছে, সেগুলিকেও সে সংগঠনের সাথে সম্পৃক্ত করার সুযোগ থাকবে। এখানে মানুষকে সামাজিক জীব হিসেবে কল্পনা করা হয়। সামাজিক প্রয়োজনেই সংগঠনের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠে। মানুষের সম্পর্ক অর্থাৎ সনাতন সমাজে মানুষের স্বীকৃতি দিতে চায় না। সেখানে মানুষকে যন্ত্র হিসেবে কল্পনা করা হয়। এই নব্য সনাতন মতবাদ মানুষের বৈশিষ্ট্যকে, মানুষের মেধাকে স্বীকৃতি দিতে চায় এবং ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে চায়। গবেষণা করে দেখা গেছে যে কর্মীদের সাথে পরামর্শ করে কাজ করা হলে তাদের কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়, সংগঠনের উৎপাদন বৃদ্ধি পায়। এই মতবাদের যারা প্রবক্তা তারা হচ্ছে হাওয়ার্ড সাইমন, ম্যারি পার্কার পলেট, জন এলটন মেও। সনাতন মতবাদে অতিরিক্ত ক্ষমতা ও গুরুত্ব এবং নব্য সনাতন মতবাদে কর্মচারীর অতিমাত্রায় স্বাধীনতা বিধায় সংগঠনের ক্ষেত্রে সার্বজনীনতা লাভ করতে পারেনি। যে কারণে প্রশাসনিক কাঠামোর বিকল্প হিসেবে ১৯৫০ এর দশকে আধুনিক মতবাদের জন্ম হয়। আমরা বলছিলাম যে সনাতন মতবাদ অতিরিক্ত ক্ষমতা ও গুরুত্ব, নব্য সনাতন মতবাদ আবার মানবিকতার উপর গুরুত্ব আরোপের কারণে আমরা দেখি যে এটা সার্বজনীনতা লাভ করতে পারেনি। অতি স্বাধীনতা কর্মচারীদের মধ্যে অনেক সময় স্বেচ্ছাচারিতার জন্ম দেয়। সেখান থেকে মূলত আমরা দেখি যে ১৯৫০ এর দশকে আধুনিক মতবাদের জন্ম হয়। আধুনিক মতবাদ অনুযায়ী সংগঠনে পারস্পরিক নির্ভরশীলতার উপাদানের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থা। আধুনিক মতবাদের প্রবক্তা হলেন মার্স, মাইন, হাওয়ার্ড, নবার্ট উইনার প্রমুখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং যারা আধুনিক মতবাদের প্রবক্তা নেবার্ট উইনার সংগঠনের পদ্ধতি বিশ্লেষণ তত্ত্বের অন্যতম অগ্রদূত। তিনি সংগঠনকে সংযোগ রক্ষার কৌশল সম্বন্ধীয় তুলনামূলক বিজ্ঞানের এমন একটি পদ্ধতি হিসাবে তিনি মনে করেন যেখানে থাকবে ইনপুট, প্রসেসেস এবং আউটপুট, ফিডব্যাক এবং পরিবেশ। অর্থাৎ তিনি সংগঠনকে একটি কাঠামোর সাথে তিনি সংযোগ স্থাপন করার চেষ্টা করেছেন এবং আধুনিক মতবাদের যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে আধুনিক মতবাদ গতিশীলতার উপর গুরুত্ব আরোপ করে, সংগঠনের প্রতি স্তরে ব্যষ্টিক ও সামষ্টিক উভয় দিক বিবেচনা করে, এটাকে একটি পদ্ধতি হিসেবে তারা মনে করে। এই মতবাদ কোনো উপাদানকে অস্বীকার করে না এবং সকল উপাদানকে গুরুত্বের সাথে বিবেচনা করে।
এই মতবাদ সংগঠনকে সামগ্রিকভাবে বিবেচনা করে মৌলিক দৃষ্টিভঙ্গির সমন্বয় সাধন করার চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদের কাছে এতক্ষণ যেটা আলোচনা করেছিলাম যে সনাতন মতবাদ ও আধুনিক মতবাদ। এখন আমরা সনাতন মতবাদ ও আধুনিক মতবাদের মধ্যে যে পার্থক্য সেগুলি আমরা আলোকপাত করার চেষ্টা করব। প্রথম পার্থক্য হচ্ছে কাঠামোগত পার্থক্য। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, তারপরেও আমরা একটু সংক্ষেপে আলোকপাত করব। কাঠামোগত পার্থক্য আমরা বলছি সনাতন মতবাদ কাঠামো ভিত্তিক, এখানে পদসোপান আছে, নিয়ন্ত্রণ আছে, এখানে ঊর্ধ্বতন ও অধস্তন সম্পর্ক আছে, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করার সুযোগ নেই। পক্ষান্তর আধুনিক যে সংগঠন হলো এটা প্রক্রিয়া, যার মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীর কল্যাণ সাধিত হয়। এখানে আইনের যে বিধিনিষেধ এটা অনেকটা শিথিল, আইনের তুলনায় এখানে সামাজিক সম্পর্কগুলো গুরুত্ব আরোপ করে। কার্যভিত্তিক পার্থক্য, সনাতন সংগঠন মূলত কার্যভিত্তিক, পক্ষান্তর আধুনিক সমাধান হলো স্থিতিশীল ব্যবস্থা। দক্ষতার ক্ষেত্রে সনাতন মতবাদ অনুসারে এখানে কর্মচারীদের কর্মদক্ষতার উপর জোর দেওয়া হয়। আধুনিক মতবাদ সংগঠনের উদ্দেশ্য কর্মচারীদের চাহিদার সাথে সঙ্গতিতে রেখে সংগঠন প্রয়োজন জোর দেওয়া হয়। পদসোপানগত পার্থক্য, সনাতন প্রশাসন সম্পূর্ণ পদসোপান নীতির উপর পরিচালিত। এখানে প্রশাসনিক অধস্তন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটা সম্পর্ক থাকে, এখানে প্রত্যেকে সেই সম্পর্ক মেনে চলতে হয়। অপরদিকে আধুনিক পদসোপান নীতি কড়াকড়ি তেমন নেই, সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনার জন্য এতে ঊর্ধ্বতন অধস্তনের বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সমন্বয়ের ক্ষেত্রে পার্থক্য, সমন্বয়ের ক্ষেত্রে সনাতন মতবাদ আধুনিক মতবাদের পার্থক্য পরিলক্ষিত হয়। সনাতন সংগঠনের সমন্বয় তেমন গুরুত্ব আরোপ করা হয় না, এতে করে সনাতন সংগঠনের সমন্বয়ে তেমন কোনো উপস্থিতি লক্ষ্য পরিলক্ষিত হয় না, প্রায় সমন্বয়ে অভাব লক্ষ্য করা যায়। অন্যদিকে আধুনিক মতবাদে সমন্বয়ের নীতি অনুসরণ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন প্রকৃতিগতভাবে পার্থক্য আমরা আলোকপাত করব। প্রকৃতিগতভাবে সনাতন মতবাদ সংকীর্ণ এবং সাদাসিধে, এখানে সংগঠনের কাঠামোর মধ্যে সীমাবদ্ধ, এখানে সৃজনশীলতার কোনো সুযোগ নেই। অর্থাৎ ব্যক্তির যে ব্যক্তিত্ব, তার যে পার্সোনাল যে পার্সোনাল যে দক্ষতা, অভিজ্ঞতা, সেখানে প্রয়োগ করার কোনো সুযোগ এখানে থাকে না। এইজন্য প্রকৃতিগত দিক থেকে আমরা বলে থাকি যে সনাতন মতবাদ সংকীর্ণ সাদাসিধে। অন্যদিকে যে আধুনিক যে মতবাদ, এটাকে অনেকটা সৃজনশীলতার উপর গুরুত্ব আরোপ করা হয়। যান্ত্রিকতা ও মানবতা, আমরা বলছি এখানে মানুষকে যন্ত্র হিসেবে কল্পনা করা হয়, এখানে মানুষের ইচ্ছা অনিচ্ছার কোনো স্থান নেই। আধুনিক মতবাদ মানুষের মানবিক দিকগুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়। ইচ্ছা অনিচ্ছা মানুষের পছন্দ অপছন্দের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং এখানে কর্মী বাহিনীর সাথে আলাপ আলোচনা মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। ক্ষমতার ব্যবহার দিক থেকে সনাতন প্রশাসন ও আধুনিক প্রশাসনের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। সনাতন প্রশাসন জোর জবরদস্তি প্রশাসনিক আইন প্রশাসনিক পরিচালনা করে এবং এসব কিছু অনেকটা বাধ্যতামূলক। অপরদিকে আধুনিক সংগঠন আইনের পরিবর্তে প্রশাসন পরিচালনায় কর্তৃত্ব কর্মচারীদের মধ্যে সুসম্পর্কের উপর গুরুত্ব আরোপ করা হয়। সব প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সুসম্পর্কের উপর গুরুত্ব আরোপ করা হয় আধুনিক মতবাদ। সনাতন মতবাদ স্বয়ংসম্পূর্ণ নয়, এখানে সবকিছু বজায় রাখতে পারে না, এতে প্রশাসনে কিছু সকল দিক ফুটে ওঠে না। অপরদিকে আধুনিক মতবাদের স্বয়ংসম্পূর্ণ মতবাদ হিসেবে গণ্য করা হয়। সনাতন মতবাদ ও নব্য সনাতন মতবাদের সংমিশ্রণ ঘটে। এখানে প্রশাসনের যে ভুল ত্রুটি আছে সেগুলি সংশোধন করে প্রশাসনের গতিশীলতা আনার চেষ্টা করা হয়। যৌক্তিক বিচার যদি আমরা দেখি যে সনাতন মতবাদ অনেকাংশে যৌক্তিক বিচারে ন্যায়ানুগ আচরণ করে, অপরদিকে আধুনিক সংগঠন ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে ওঠে। এটি সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে মানুষের কল্যাণের জন্য কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সনাতন মতবাদ এবং আধুনিক মতবাদের মধ্যে পার্থক্য সম্পর্কে তোমরা জানতে পারলে। আমরা এখন সংগঠনের যে নীতিসমূহ সেগুলি আমরা আলোকপাত করব। প্রশাসনিক সংগঠনে আমরা বলেছিলাম যে কোনো সংগঠনের নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে এবং এই সুনির্দিষ্ট নীতিমালা থাকে এবং সেগুলি যদি সঠিকভাবে যদি পালন করা হয় তাহলেই মূলত সংগঠনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেগুলি বাস্তবায়ন করা সম্ভব হয়। প্রশাসনিক সংগঠনের যে নীতিসমূহ তার মধ্যে আছে শ্রম বন্টন, অর্থাৎ কাজগুলিকে
ভাগ করে দেওয়া, যে যে কাজে যোগ্য তাকে সেই কাজ করতে দেওয়া হচ্ছে শ্রম বন্টন। পদসোপান, পদসোপান হচ্ছে প্রত্যেকটি সংগঠনের সুনির্দিষ্ট হায়ারার্কি থাকে। এটা অনেকটা পিরামিডের মতো। উপর দিক থেকে আস্তে, আস্তে এটা নিচের দিকে প্রসারিত হয় এবং এটার চেইন অফ কমান্ড থাকে এবং সবাইকে সেই চেইন অফ কমান্ড মেনে চলতে হয়। আদেশের অক্ষ ইউনিটি অফ কমান্ড, অর্থাৎ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যেটা বলবেন, অধস্তন কর্মকর্তা সেই অনুযায়ী পরিচালিত হবেন। এখানে কোনো ডাইভার্সিটি নেই, বৈপরীত্য নেই। এখানে আছে ইউনিটি অফ কমান্ড। নিয়ন্ত্রণের ক্ষেত্র, একজন কর্মকর্তা কতজন অধস্তন কর্মকর্তার কাজকে নিয়ন্ত্রণ করতে পারেন, সে বিষয়ে এখানে সুনির্দিষ্ট রূপরেখা থাকে। এটা অনেকটা ব্যক্তির ব্যক্তিত্ব, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তার পার্সোনালিটি, তার কাজের পরিবেশ, কাজের পরিধি এবং কাজের অবস্থানের উপর অনেকটা নির্ভর করে। কর্তৃত্বের হস্তান্তর, ডেলিগেশন অফ অথরিটি, সমন্বয়। আমরা বলেছিলাম যে সংগঠনের যে কাজগুলো আছে, সংগঠনের যে বিভিন্ন বিভাগগুলো আছে, সেগুলির মধ্যে কাজগুলি যদি সমন্বয় করা যায়, তাহলে সেই কাজগুলি যথাসময়ে সুন্দরভাবে সম্পাদন করা সম্ভব হয়। সমন্বয়হীনতার কারণে দেখা যায় যে সংগঠন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়। কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ, এটি হচ্ছে সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য যে প্রশাসনিক ক্ষমতা যদি কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে থাকে, তখন সেটাকে বলে আমরা কেন্দ্রীকরণ। আর যেটা যে আঞ্চলিক পর্যায়ে কোনো নির্বাচিত বা মনোনীত কোনো ব্যক্তিগণের কাছে হস্তান্তর করা হয়, তখন তাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। বলা হয়ে থাকে আধুনিক যে সরকার, সেটা হচ্ছে আধুনিক যে গণতান্ত্রিক যে উদারনৈতিক গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ আঞ্চলিক পর্যায়ে, গ্রাম পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হবে, কারো উপর চাপিয়ে দেওয়া হবে না, বরং প্রদেশ থেকে বা অঞ্চল থেকে যে সিদ্ধান্ত আসবে সেগুলি কেন্দ্র বাস্তবায়ন করতে আ চেষ্টা চালাবে। যোগাযোগ, এটা হচ্ছে যেকোনো সংগঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা, যোগাযোগের কোনো বিকল্প নেই। যোগাযোগের মাধ্যমে যেকোনো লক্ষ্য এবং উদ্দেশ্য দ্রুততার সাথে তাড়াতাড়ি সম্ভব হয়। প্রেষণা, প্রেষণা হচ্ছে মোটিভেশন, অর্থাৎ কর্মচারীদেরকে একজন কর্মকর্তা প্রেষণা যদি দেওয়া হয়, তাহলে তিনি তার আ অ্যা তাকে পদোন্নতি দিতে পারেন, তার ইনক্রিমেন্ট বাড়ায় দিতে পারেন, তাকে বিদেশ ভ্রমণের সুযোগ দিতে পারেন। অর্থাৎ তিনি তার যদি লাইফ এবং আ ফ্যামিলি সিকিউরিটি থাকে, সেই ক্ষেত্রে মূলত তার পক্ষে আ নিরবিচ্ছিন্নভাবে রাষ্ট্রের সেবা দেওয়া সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতক্ষণ আ প্রশাসনিক সংগঠনের যে নীতিমালাগুলো আছে, সেগুলি তোমরা জানতে পেরেছ। আমরা অনেকক্ষণ যাবৎ আমরা সংগঠন সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বইগুলির আমরা সহায়তা নিয়েছি, সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ এবং করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসগুলি আছে, সেগুলি থেকে উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।